নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার আপনজন ক্লাবে অনুষ্ঠিত হয় শিশু মেলা ও রক্তদান শিবির। এই মেলা ও শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরও অনেকেই। রক্তদান শিবিরের সূচনার পর মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন শিবির, কথা বলেন রক্তদাতাদের সঙ্গে। আমাদের ভবিষ্যতের যারা প্রজন্ম তারা হচ্ছে শিশুরা। এই মেলার মাধ্যমে এক তো ওনাদের যে কালচার, ওরা যে সংস্কৃতি পরম্পরা আমাদের, তাকে আপনাদের এই প্ল্যাটফর্মে প্রস্ফুটিত করার জন্য তার বন্দোবস্ত। এবং এই যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে এই এলাকার বা অন্য জায়গার থেকেও আসতে পারে, যারা পার্টিসিপেট করবে, তাদের কিন্তু যখন ধীরে ধীরে বড় হবে তখন এই বিষয়গুলো সারা জীবন ওনাদের মনে থাকবে। এবং আমরা জানি যে ত্রিপুরাতে আমাদের সাংস্কৃতিক সম্পন্ন মনোভাব সম্পন্ন ব্যক্তি প্রচুর, এবং ত্রিপুরার গান বাজনা হোক, আমাদের ক্লাসিক্যাল মিউজিকই হোক, আমাদের 19টা জনজাতি গোষ্ঠী হোক, রিচ কালচার আমাদের এবং তার হেরিটেজ যেটাকে বলে বহুদিন ধরে রাজন্য আমল থেকে এগুলো চলে আসছে। রাজারাও এইসব গান বাজনার সাথে জড়িত ছিল। অর্থাৎ পুলিশের হাতে আটক সন্দেহভাজন 12 জন বাংলাদেশের নাগরিক। ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের আনাগোনা এই মুহূর্তে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালো। নড়েচড়ে বসলো আরক্ষা প্রশাসনও। রাজ্যের বিভিন্ন জায়গায় ভারতের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের আনাগোনা বৃদ্ধি পেয়ে চলেছে দিনের পর দিন। হাতে গোনা কয়েকটি ক্ষেত্রে পুলিশ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থতা উঠে আসছে পুলিশের সামনে। জোরালোভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে সীমান্ত সুরক্ষা বাহিনীর সীমান্তে টহলদারি নিয়েও। এবারেও তেলিয়ামুড়া মহকুমায় 12 জন বাংলাদেশি নাগরিকের আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন 12 জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমায় বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকজন নাগরিক ভাড়া থেকে বাড়ি বাড়ি ঘুরে ফেরির ব্যবসা করছে, এরকম একটা খবর ছিল পুলিশের কাছে। এই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একসঙ্গে ভাড়া থাকা 12 জনকে সন্দেহমূলকভাবে আটক করে থানায় নিয়ে আসে। তাদের মধ্যে কেউ কেউ রয়েছে উত্তরপ্রদেশের, আবার কেউ কেউ আসামের বৈধ কাগজপত্র দেখাচ্ছে। পুলিশের ধারণা তাদের মধ্যে বাংলাদেশিও রয়েছে। পুলিশের দাবি গোটা চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও অনেকেই। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর বাইরে পুলিশের পক্ষে কোনো মন্তব্য করা যাবে না। তদন্তক্রমে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আজকে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে খবর ছিল যে এখানে তেলিয়ামুড়াতে কম্বল, তারপরে ওই যে বিছনা চাদর এসব বিক্রি করে ঘুরে ঘুরে এরা অনেকে ম্যাক্সিমাম বাংলাদেশি লোক, কিছু উত্তরপ্রদেশ বিহারের লোক আছে, কিন্তু অনেকে এরার সঙ্গে বাংলাদেশি লোক আছে। তো আমরা আজকে তারা অভিযান চালাইছি। দুইটা বাড়ি থেকে আমরা যে বাড়িতে ভাড়া থাকে তারা অনেক লোক একসঙ্গে ভাড়া থাকে। তো আমরা আজকে সবাই আনছি 12 জনের মতো লোক আনছি, 12 জন আনছি। তো আমাদের তাদের অনেকের আসাম, ম্যাক্সিমাম আসামের কাগজপত্র সবইতে আছে। দেখি বেরিয়ে বেরিয়ে দেখুন যে তারা ইন্ডিয়ান নাগরিক না বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে থেকে কেউ কি স্বীকার করে দিয়েছে যে বাংলাদেশ বাড়ি তাদের? না, এমন কইছে না, তারা আসামের নাম কইছে। হ্যাঁ, আমরা বেরিয়ে বেরিয়ে এরপরে আমরা দেখবো, দেখে আমরা আইনি হতো। এদিকে আটক হওয়া লোকদের মধ্যে জনৈক 2 ব্যক্তি দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই ভারত বাংলাদেশের ত্রিপুরার বিভিন্ন সীমান্ত ব্যবহার করে অবৈধ উপায়ে এ রাজ্যে এসে রমরমা ব্যবসা করে চলেছে তারা। তাদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায়। তাদের অনেকের দাদা বৌদি কলকাতায় ব্যবসা করে চলেছে, সেখান থেকে সরাসরিভাবে কাগজপত্র বের করে। মহসিন মুন্সি কোন জায়গায় বাড়ি? গোপালগঞ্জ, বাংলাদেশে।
কিভাবে আইছো ভারতে? বাংলাদেশে আবার কলকাতা আমার ইয়ে আছে, কি আছে? দাদারা আছে, সবাই কাগজপত্র করছে। মানে ভারতে মানে আসার কি তোমার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে? বৈধ আমার কাছে নাই, কিন্তু আমার ওই ইসে আছে। কোন দেশে আছে? কলকাতায় আছে। কলকাতায় আছে। কি আছে তোমার বৈধ কাগজপত্র? আধার কার্ড আছে। কিভাবে বানাইছো ওটি? ওটি আমার দাদারা থাকেন ওই জায়গায়, সব ফ্যামিলি আছে। পুলিশ এভাবে একসাথে সন্দেহজনক 12 জন নাগরিককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে তেলিয়ামুড়া মহকুমায়। এখন দেখার বিষয় পুলিশের অফিসার বাবুরা এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। এই বিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার নন্দন বৈদ্য দাবি করেছেন, উপযুক্ত তদন্তক্রমে ভারতীয় সংবিধান প্রদত্ত যে সমস্ত বিধান রয়েছে সেগুলি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সান্দন টিভি। আগামী 25 ও 26 ডিসেম্বর মন্দির নগরী উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী অটল কবিতা ও সাহিত্য উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে রবিবার অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই কবিতা উৎসবে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করবেন। 25 ডিসেম্বর অর্থাৎ সোমবার বিকেল 3টায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন এই কবিতা উৎসবের। রবিবার উদয়পুর টাউন হল প্রাঙ্গণ থেকে এই উৎসবকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয় রাজর্ষি কলাক্ষেত্রের সামনে। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, সুব্রত চক্রবর্তী প্রমুখ। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এই কবিতা উৎসব উদযাপন উপলক্ষে সেজে উঠেছে মন্দির নগরী। এই কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উদযাপন উপলক্ষে। প্রয়াত অটল বিহারী বাজপেয়ী শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। এই কারণেই অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উদযাপন করা হবে এই কবিতা উৎসবের মধ্য দিয়ে। আমরা ইতিমধ্যে অনেকটা জেনে গেছেন অনেকে যে আগামী দিন 25শে ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী আর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এবং আমাদের সরকার যে অটলজির সম্পর্কে এটা বলার খুব বেশি আমার দরকার নেই, সকলে জানেন উনি একাধারে প্রধানমন্ত্রী নয় শুধু, যে ভারতবর্ষে অন্যতম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি নিজস্ব অন্যান্য কবিতা থেকে শুরু করে উনি সব কিছুতে এত পারদর্শী ছিলেন, এটা ওনার জন্মদিনকে লক্ষ্য রেখে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ শুদ্ধ অবশ্যই আমাদের রাজ্যে যে এখানে একটা কবিতা, একটা সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। রাজ্যব্যাপী উৎসবের এখানে আমাদের উদয়পুরে গোমতী জেলাতে আগামী দিন 25শে ডিসেম্বর শুরু হয়ে 26শে ডিসেম্বর। একাধিক কর্মসূচিকে সামনে রেখে রবিবার উত্তর জেলা সফরে আসেন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন তিনি বেলা 12টা নাগাদ কদমতলা ব্লকের পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে প্রথম কর্মসূচিতে যোগ দেন। কদমতলা ব্লক এলাকার সমস্ত স্বসহায়ক দলের মহিলাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। স্বসহায়ক দলের মহিলারা সংবর্ধনা জ্ঞাপন করেন সাংসদ রেবতী ত্রিপুরাকে। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, নারী শক্তিকে স্বনির্ভর করে তুলতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে। স্বসহায়ক দলের মধ্য দিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা স্বাবলম্বী হচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী যেভাবে মহিলাদের অগ্রগতির জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করে চলেছেন, তাতে আগামী দিনে পুরুষদের উপর আর মহিলাদের নির্ভর করে চলতে হবে না। এদিন সাংসদ রেবতী ত্রিপুরা কদমতলা ব্লক এলাকার দুটি স্বসহায়ক মহিলাদের হাতে 3 লক্ষ টাকা এবং 4 লক্ষ টাকার চেক তুলে দেন। এই অনুষ্ঠান শেষে সাংসদ রেবতী ত্রিপুরা কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়ি এলাকার আলফর আলীর বাড়িতে
আগর উৎপাদিত কারখানা পরিদর্শন করেন। আজকে এখানে কদমতলা ব্লকে আমরা আমাদের যারা এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত দিদিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলা ক্ষমতায়ন, মহিলাদেরকে আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার জন্য ওনার এই বিগত 10 বছরে নানান কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে এখন এসএসজি গ্রুপকে সাবসিডি সহ বিভিন্ন লোন দেওয়া, সুবিধা দেওয়া এগুলো আছে এবং আমাদের ব্লকের মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে নানান ধরনের প্রশিক্ষণ, আর যে এগুলি প্রশিক্ষণের শেষে তারা নিজেরা উৎপাদন করে তার বাজারজাতকরণ ইত্যাদি বিভিন্ন যে ব্যাপারগুলি এগুলি নিয়ে আমাদের সঙ্গে কাজ করছে। তো আজকে প্রথম এসেই দিদিদের সঙ্গে আমাদের মত বিনিময় সভা হলো। এখানে আমরা কয়েকটা গ্রুপকে আমরা কিছু লোনের ব্যবস্থা করলাম। আজকে আমাদের মাননীয় আমাদের বিডিও সাহেবও আছেন। তো আমরা চাইছি যে আমাদের এই এলাকার এই ব্লকের মহিলারা আগামী দিন আরও স্বাবলম্বী হোক। তো তার জন্যই মত বিনিময় সভা আজকে। দিনের পর দিন চুরি বেড়েই চলেছে আমবাসা মহকুমা সহ রাজ্যের বিভিন্ন এলাকায়। এবার কচুছড়া বাজারে হানা দিল চোরের দল। রাজ্যের রাতের আঁধারে কচুছড়া বাজারে 4টি দোকানে চোরের দল হানা দিয়ে লুটে পুটে নিয়ে যায় নানা সামগ্রী। কচুছড়া বাজারের হার্ডওয়্যার, মুদি দোকান, পানের টং সহ 4টি দোকানে হয় চুরি। চোরেরা নিয়ে যায় নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী। রবিবার সকালে দোকানের মালিকরা দোকানে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙা। দোকানের ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় দোকানের জিনিস এলোমেলো এবং বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেছে। নগদ টাকা সহ দোকানের বেশ কিছু দামি জিনিস নিয়ে যায় চোরেরা। বিগত বেশ কিছুদিন ধরে এভাবে চলছে চুরি কাণ্ড। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায়, কিন্তু চোরেদের ধরতে একেবারেই ব্যর্থ কচুছড়া থানার পুলিশ। একজন ব্যবসায়ী জানায়, বিগত 10 দিন আগে তার দোকানে চুরি হয়েছে। আজ আবারও একই কায়দায় তার দোকান সহ আরো 3টি দোকানে চুরি হয়েছে, যার ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কচুছড়া থানার পুলিশ। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তো গতকালকে দোকানদারি করলাম, রাত্র তো 11টা অবধি আমি দোকানে আসলাম। 11টার পরে দোকান লাগাই গেছি। তো সকালে আজকে 9টার সময় আইলাম, আয়া দেখলাম যে বাজার অন্যান্য দোকানও চুরি হয়েছে। আমি মনে করছি যে আমার দোকান ঠিকই আছে, কিন্তু খুললা দেখি, খুলতে গিয়ে দেখা গেল আমারও গিল ভাঙ্গা পর দেখা গেল ভিতরে স্টার্টার ভাঙ্গা খুললা তো আমার ক্যাশ টাকা আসলো, এটাও একজন আমার দিয়েছিল বন্ধু বান্ধব দেওয়ার। এই টাকাটা নেওয়ার বাড়িতে ভুলে নেওয়া হয়েছিল, আমার ক্যাশের নিচে ব্যাগের মধ্যে রাখছিল। কত টাকা? এখানে আসলো 25,000 টাকা। গতকালকে রাত্রে আমরা তো দোকান লাগায় বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে সকালে যখন আইসি আয়া দেখি আমার দোকানের 4টা তালা বাইঙ্গা, সামনে লিঙ্কের তালা আসতো বাইঙ্গা, ঘরে ঢুকছে, ঢুকা ক্যাশের টাকা টুকা, বিড়ি, ফ্ল্যাগ যা আসতো যাবতীয় জিনিসপত্র মোটামুটি 20,000 টাকার মাল লয়ে গেছে। আমার আগে আমার লগের দোকান জয়ন্ত দাস, হের দোকানে হার্ডওয়ার্সের দোকান, হের দোকানও চুরি হয়েছে। শীতন শাহ বুসিমাল দোকান, হের দোকানও চুরি হয়েছে। গোপাল দেবনাথ, হের দোকানও চুরি হয়েছে। 4টা দোকান চুরি হয়েছে। গত 10-15 দিন আগে একবার আমার দোকান চুরি হয়েছে। দিনের পর দিন এভাবে চুরি হইতেছে। আমরা কি করতে পারি? একটা সুরাহা দেন আর কি, আমরা কি তা করা যায়। রানীর বাজার প্লে সেন্টারের মাঠে রবিবার অনুষ্ঠিত হলো লংতরাই গুঁড়ো মশলা ও আগরতলা প্রেস ক্লাবের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লংতরাই গুঁড়ো মশলা 20 ওভারে 10 উইকেট হারিয়ে 138 রান করে। লংতরাইয়ের হয়ে ম্যাচে সর্বোচ্চ রান করে অভিষেক 23 রান ও রূপেশ করে 19 রান। বোলিংয়ে প্রেস ক্লাবের হয়ে জাকির হোসেন 3টি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি অভিষেক দে, প্রসেনজিৎ সাহা ও বিশ্বজিৎ দেবনাথ সকলে 2টি করে উইকেট তুলে নেয়। 139 রানের জয়ের লক্ষ্যকে তাড়া করতে নেমে আগরতলা প্রেস ক্লাব 19 ওভারে উইকেট হারিয়ে ক্লাবের হয়ে সর্বোচ্চ রান করে বিশ্বজিৎ দেবনাথ 40 রান। অন্যদিকে বোলিংয়ে লংতরাইয়ের হয়ে রূপেশ 3টি উইকেট তুলে নেয়। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল, রানার্স দল সহ ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় প্রেস ক্লাবের ক্রিকেটার বিশ্বজিৎ দেবনাথ। তার হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। আমন্ত্রণ জানিয়েছে আজকে একটা দিন খেলার জন্য। তো খেলাটা মুখ্য নয়, আজকের দিন আমরা দুটো টিম একসাথে একটা দিন কাটাবো, যাতে আমাদের মধ্যে একটা সম্পর্ক ভালোভাবে তৈরি হয় এবং আগামী দিনে যাতে এরকম খেলা প্রয়াস তৈরি থাকে
সেটাই আমি অনুরোধ জানাবো, এবং অনুরোধ জানাবো দাদাকে যে প্রত্যেক বছর যাতে আমরা এরকম একটি ম্যাচ খেলতে পারি, উপভোগ করতে পারি একটা দিন আমাদের মধ্যে চলেছে। আমরা আশা রাখবো যে এই ম্যাচের মধ্যে দিয়ে আমাদের যে প্রেস ক্লাব এবং লংতরাই গুঁড়ো মশলার মধ্যে আরও বেশি আমাদের যে সম্পর্ক সেটা সুদৃঢ় হবে, এবং এই ম্যাচের মাধ্যমে আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি রানীবাজার প্লে অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং লংতরাই গুঁড়ো মশলার পক্ষ থেকে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।